ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 5 আলো লেকচার 1 শুরু করব। তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে বেল বাটন প্রেস করো এবং তোমার বন্ধুদের ভিডিওগুলি শেয়ার করতে ভুলবে না। তাহলে আমরা আজ আমাদের আলোচ্য বিষয় গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। তাহলে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, তাহলে গোলীয় দর্পণটা কি এবং গোলীয় দর্পণে আলোর প্রতিফলন বলতে কি বুঝবো। তাহলে দেখি, ফার্স্ট আমরা এখান থেকে দেখি যে গোলীয় দর্পণটা কি। গোলীয় দর্পণ, তাহলে গোলীয় দর্পণ বলতে আমরা কাকে বুঝি? যে আমরা আগে যে একটা প্রতিফলক তল হিসেবে আমরা আগে আমাদের যেটা জানা, দেখো আমরা কি জানি যে আয়না যদি দেখো, যা আয়নাটা কীরকম থাকে, সমতল থাকে। সমতল পিসটা কি হয়, লাইট এসে পড়লো, পড়ে কি হয় সেখান থেকে প্রতিফলিত হয়, এই লাইটটা ইনসিডেন্ট হলো, প্রতিফলিত হলো। তাহলে এখানে সমতল দর্পণে কি প্রতিফলক তল হিসাবে কাজ করে। এবং যদি তুমি এখানে দাঁড়াও তাহলে তোমার প্রতিফলনটা কি হবে, তুমি যতটা সামনে আছো তোমার প্রতিফলক থেকে ততটাই দূরত্বে তোমার কি হয়, প্রতিবিম্বটা গঠিত হয়, তাই তো? তাহলে এইটা আমাদের সবার জানা। এইবার এই জিনিসটাই এবার আমাকে কি হবে, যে এই যে দর্পণ সমতল দর্পণ ছিল, সেই সমতল দর্পণ না হয়ে আমাদের এখানে হবে কি, গোলীয় দর্পণ। অর্থাৎ আমরা যদি এখানে তুলনা করি যে আমাদের সবার বাড়িতে চামচ আছে, চামচটাকে তোমরা তুলনা করবে যে চামচের কি হচ্ছে, যে ওপরের পৃষ্ঠটা দেখো, ওপরে একটা পৃষ্ঠ আছে, নিচে একটা পৃষ্ঠ। তাহলে এখানে আমি যদি এই চামচটাকে নিয়ে একটাকে গোলাকার আমি আঁকতে পারি না, যে এই পাশ দিয়ে এটা একটা কি হচ্ছে গোলাকার অংশ, যে এইদিকে আমার এদিকে আরও কি গোল হতে পারে। তাহলে আমি এটাকে যদি বলি, দেখো যে এইরকম একটা, এবং পুরো অংশটা কি এরকমভাবে একটা গোল, তাহলে চামচের অংশটা কি হলো, এইটুকু কিছুটা অংশ, তাই তো? তাহলে আমাদের এই যে গোটা গোল হতো তার কিছুটা অংশ হচ্ছে চামচ। তাহলে এই যে চামচের এটা কি হচ্ছে, গোলীয় হতে পারে, আমি একটা গোলকের অংশ, তাহলে এটা গোলকের একটা অংশ, তাই তো? তাহলে এই যে গোলকের অংশ, এই গোলকের একটা অংশ, অর্থাৎ এটা যদি আমার প্রতিফলক তল হিসাবে কাজ করে, তাহলে প্রতিফলক তল হিসাবে কাজ করতে পারে ওপরে পৃষ্ঠ অথবা ভেতরে পৃষ্ঠ, তাই তো? তাহলে এই যে গোলকের অংশ এ প্রতিফলক তল হিসাবে কাজ করছে, তাহলে আমরা একে বলবো কি, গোলীয় দর্পণ। অর্থাৎ তাহলে আমরা এখানে ডেফিনেশনটা এইভাবে বলতে পারি যে কোনো একটা গোলকের কোনো অংশ যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে তখন তাকে আমরা কি বলবো, গোলীয় দর্পণ। তার মানে আমি এখান থেকে, যেহেতু এটা একটা পুরোটা গোলকের এই অংশটা, তাহলে এই যে অংশটা আছে এই অংশটা আমার কি হচ্ছে, প্রতিফলক তল হিসেবে কাজ করতে পারে। সেটা কীরকম হতে পারে, হয় ওপর পৃষ্ঠ অথবা ভেতরে পৃষ্ঠ। তাহলে যে পৃষ্ঠই করুক, তাহলে এটা যেহেতু গোলীয়, তার জন্য এই যে প্রতিফলন এখানে তৈরি হবে, সেই প্রতিফলনের জন্য আমার যে এখানে দর্পণটা আমি পাচ্ছি, সেই দর্পণটাকে আমরা কি বলবো, গোলীয় দর্পণ। ঠিক আছে? তাহলে এই যে দর্পণটা আমরা কি পেলাম, গোলীয় দর্পণ। আমাদের গোলীয় দর্পণ হচ্ছে কি, এই যে গোলকের এই অংশটা আমার কি প্রতিফলক তল হিসাবে কাজ করছে, তাই তো? তার জন্য আমি একে বলবো গোলীয় দর্পণ। তাহলে এইবার এই যে গোলীয় দর্পণ, এখানে আমরা দেখলাম যে দুটো অংশ কাজ করতে পারছে, একটা কি ওপরে পৃষ্ঠ, একটা ভেতরে পৃষ্ঠ। এই প্রতিফলক তলের কোনটা কাজ করছে তার উপর ডিপেন্ড করে আমরা গোলীয় দর্পণকে দুটো ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে? তাহলে অবতল দর্পণের ইংলিশ টার্মটা তোমরা মনে রাখবে, কনকেভ মিরর, আর এটা কনভেক্স মিরর। ঠিক আছে? তাহলে এইবার দেখো যে আমরা এখনই দেখলাম যে কোনো গোলকের ওপরের পৃষ্ঠ অথবা ভেতরের পৃষ্ঠ দুটো অংশই কাজ করতে পারে। তাহলে এর অনুযায়ী আমরা কি করলাম, দুটো ভাগে ভাগ করলাম গোলীয় দর্পণকে। একটাকে বললাম অবতল দর্পণ আর একটাকে বললাম উত্তল দর্পণ। তাহলে এবার অবতল দর্পণ কাকে বলে, উত্তল দর্পণ কাকে বলে, আমাদের এখান থেকে জানতে হবে। তাহলে অবতল দর্পণ আমরা কাকে বলবো, যখন আমার কি হবে, গোলীয় দর্পণের ভেতরের অংশটা কি হবে, প্রতিফলক তল হিসাবে কাজ করবে। তার মানে আমি এখান থেকে যদি বলি যে এটা একটা গোলকের অংশ, তার মানে এই পুরো যদি আমি ছবিটা করি, দেখো এই পুরো ছবিটা হবে, এই গোলকের এইটুকু অংশ হচ্ছে কি
আমার দর্পণ হিসাবে কাজ করছে। তাহলে এই দর্পণের কোন দিকটা কাজ করবে, বাইরের দিকটা আমি কি করলাম, যে কোনো একটা নিকেলের প্রলেপ বা কিছু প্রলেপ দিলাম। তাহলে কি হবে, এই পাশে কোনো যদি লাইট এসে পড়ে, তাহলে এখানে লাইট এসে পড়লে সেই লাইটটা কি হবে, এখান থেকে রিফ্লেক্ট হবে। তাহলে এইবার এখানে কি হবে, পারপেন্ডিকুলার যদি ড্র করি, পারপেন্ডিকুলার ড্র করলে ঠিক একই রকমভাবে প্রতিফলনের নিয়ম অনুসারেই কিন্তু এখান থেকে রিফ্লেক্ট করবে। যে এখানে কোণ যদি থিটা হয়, তাহলে এই থিটা কোণেই এখান থেকে প্রতিফলিত হবে, অর্থাৎ প্রতিফলনের সূত্র মেনে চলবে। তাহলে দেখো এই ভেতরের পৃষ্ঠটা আমার কি হলো, প্রতিফলক তল হিসেবে কাজ করলো, তাই তো। তখন আমরা সেই দর্পণকে বলবো কি, অবতল দর্পণ। ঠিক উল্টোটা, যদি আমাদের কি হয় যে ভেতরের অংশটাকে আমি কি করলাম, নিকেল বা কিছু প্রলেপ দিলাম, তাই তো। প্রলেপ দেওয়ার পরে তাহলে এবার কি হবে, যে বাইরে থেকে কোনো একটা লাইট আসলো, এখানে আপাতিত হলো, তাহলে এখানে কি করব, আমি পারপেন্ডিকুলার ড্র করব। পারপেন্ডিকুলার ড্র করলে এর সঙ্গে যে অ্যাঙ্গেল হবে, সেই অ্যাঙ্গেল দিয়েই কি হবে, এখান থেকে অনিগত হবে, ঠিক আছে। তাহলে দেখো যে এখানে কি হলো, যে বাইরের পৃষ্ঠটা আমার কি হলো, প্রতিফলক তল হিসাবে কাজ করলো। তাহলে যে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠটা আমার প্রতিফলক তল হিসেবে কাজ করবে, তাকে আমরা কি বলবো, উত্তল দর্পণ। আর যদি ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসেবে কাজ করে, তখন তাকে আমরা বলবো অবতল দর্পণ। দেখো এবার আমাদের এই গোলীয় দর্পণ থেকে কিছু প্রয়োজনীয় সংজ্ঞা আর সম্পর্কগুলো আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে পড়ছে যে মেরু, গোলীয় দর্পণের মেরু বা মেরু বিন্দু কি। দেখো তাহলে আমরা একটা ছবি করে নিই। তাহলে একটা গোলীয় দর্পণ নিচ্ছি, তাহলে গোলীয় দর্পণের আমি একটা অংশ করে নিতে পারি, যে এই দিকটা আমাদের কি হলো, যে এটা একটা গোলীয় দর্পণের অংশ। তাহলে এটা কোন গোলকের অংশ, সেই গোলকটাকে আমরা একটা ডট ডট দিয়ে চিহ্নিত করলাম। এবার এখান থেকে আমরা এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের এবার দেখো যে এই যে গোলকটা, তার একটা তো কেন্দ্র থাকবে, আমি এটাকে বললাম ওর এই গোলকটার কেন্দ্র, এবং এই কেন্দ্র দিয়ে আমি এদিকে একটা অক্ষ টানলাম। তাহলে দেখো যে এটা যে টেনেছি, আমাদের যে এই পয়েন্টটাকে যদি আমি এম বলি, এটা এম প্রাইম যদি বলি, তাহলে এম এবং এম প্রাইমের ঠিক মিডিল পর্যায়ে এটা থাকবে, এবং এই পর্যায়ে এটাকে নাম দিচ্ছি পি, এবং এই যে অক্ষটা এটাকে বললাম এক্স ওয়াই অক্ষ, এবং কেন্দ্রটাকে নাম দিয়ে রাখি সি, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রথম যে আমাদের মেরু বা মেরুবিন্দু বলতে কি বোঝো, তাহলে আমি যে গোলকটা নিয়েছি, যেই গোলকের কিছুটা অংশকে আমি এখানে দর্পণ হিসাবে কাজ করেছি, তাহলে সেই দর্পণ হিসাবে কতটা অংশ কাজ করেছে, এম পি এম প্রাইম, এই অংশটা আমার হচ্ছে এখানে গোলীয় দর্পণ হিসাবে কাজ করছে। এটা তো আমাদের নেই, এটা এই পুরো গোলক থেকে আমি এই অংশটা কেটে নিয়েছি, তাহলে এই অংশটা আমার এখানে গোলীয় দর্পণ হিসাবে কাজ করছে। তাহলে এই যে গোলীয় দর্পণ হিসাবে কাজ করছে এম পি এম প্রাইম, এই গোলীয় দর্পণের ঠিক মিডিল বিন্দুটা অর্থাৎ মধ্যবিন্দুটাকে আমি বলবো মেরু বা মেরুবিন্দু। তাহলে আমার মধ্যবিন্দুটা কি, পি। তাহলে মেরু বিন্দুটা আমার কি হবে, পি বিন্দুটি হচ্ছে, পি বিন্দুটা হবে কি মেরুবিন্দু বা মেরু আমার এই গোলীয় দর্পণের ক্ষেত্রে। তাহলে আমাদের যে কোনো গোলীয় দর্পণ যদি দেওয়া হয়, তাহলে আমাদের বলতে হবে যে ওই গোলীয় দর্পণের ঠিক মিডিল অর্থাৎ মধ্য মানটাই হবে কি তার মেরু বা মেরু বিন্দু। এবার আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট টপিক আসছে বক্রতা কেন্দ্র। দেখো যে বক্রতা কেন্দ্র, তাহলে ডেফিনেশনটা আমরা কিভাবে দেব, যে গোলীয় দর্পণটা আমরা এখানে ব্যবহার করলাম, আমাদের এখানে গোলীয় দর্পণ ব্যবহার করেছে, এই পুরো গোলীয় দর্পণ এটা। তাহলে এই যে গোলীয় দর্পণ, তাহলে গোলীয় দর্পণ আমাদের কি এম পি এম প্রাইম, যে এম পি এম প্রাইম যে গোলকের অংশ, তাহলে আমার এটা যাদের এই যে পুরো গোলকের অংশ এম পি এম প্রাইম, তাহলে এই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাই হবে আমার এই যে গোলীয় দর্পণ তার বক্রতা কেন্দ্র। তাহলে আমাদের কি হলো, সি বিন্দুটাই হবে কি, সি হবে কি আমার বক্রতা কেন্দ্র, ঠিক আছে। তাহলে আমরা যে দর্পণটা নিয়েছে, সেই দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে আমরা কি বলবো, দর্পণটির বক্রতা কেন্দ্র। ঠিক একই সঙ্গে আমরা দর্পণের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। তাহলে এবার এখান থেকে দেখো যে আমাদের যে
দর্পণটা নিয়েছি সেই দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, তাহলে কেন্দ্র আমার সি থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা কি বলবো, তার বক্রতা ব্যাসার্ধ। তার মানে এখানে আমি বলতে পারি সিপি হলো কি বক্রতা ব্যাসার্ধ, সিপি হলো আমাদের বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, আসছে প্রধান অক্ষ কি, দেখো যে এরপরে আমাদের আসছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ, প্রধান অক্ষ আমরা কাকে বলবো, যে গোলীয় দর্পণের মধ্যবিন্দু পি এবং বক্রতা কেন্দ্র দিয়ে যে সরলরেখা আমরা অঙ্কন করতে পারবো সেই সরলরেখাটাকে আমরা বলবো কি প্রধান অক্ষ। তার মানে আমাদের এখানে এক্স ওয়াই হচ্ছে প্রধান অক্ষ, এক্স ওয়াই হলো প্রধান অক্ষ। উন্মেষ, উন্মেষ কি, যে আমরা যে গোলীয় দর্পণটা নিয়েছি তার প্রান্তবিন্দু কি এম এবং এম প্রাইম। তাহলে এই যে প্রান্তবিন্দু এম এবং এম প্রাইম কেন্দ্রের সঙ্গে যে কোনো অঙ্কন করবে, তাহলে আমরা দেখি যে এম এবং এম প্রাইম, তাহলে এখানে থেকে এটা যুক্ত করব, এর সঙ্গে এটা যুক্ত করব, তাহলে এম এবং এম প্রাইম কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, তাহলে এইটা কি হচ্ছে কেন্দ্রের সঙ্গে কোণ উৎপন্ন করছে, তাহলে এই কোণটাই হবে কি আমার উন্মেষ। তাহলে আমি এই কোণটাকে কিভাবে চিহ্নিত করব, যে কোণ এম সি এম প্রাইম, তাহলে এম সি এম প্রাইমটাই হবে আমাদের উন্মেষ। এবং এই উন্মেষটা আমাদের গোলীয় দর্পণের ক্ষেত্রে 10 ডিগ্রি অপেক্ষা কম হয়ে থাকে, তাহলে এর মানটা হবে কীরকম হবে, যে 10 ডিগ্রি কম, তাহলে 10 ডিগ্রির কম আমাদের গোলীয় দর্পণের উন্মেষটা হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে গোলীয় দর্পণ নিব তার দুটো প্রান্তবিন্দুর দ্বয় যে কেন্দ্রের সঙ্গে কোণ উৎপন্ন করবে সেই কোণের মানটা অলওয়েজ আমাদের 10 ডিগ্রির থেকে কম হবে। গোলীয় দর্পণে প্রতিফলন, দেখো যে গোলীয় দর্পণে যে প্রতিফলন সেটা কিন্তু আমাদের প্রতিফলনের সূত্র মেনে চলে, তাহলে প্রতিফলনের সূত্র মেনে চলে আমাদের গোলীয় দর্পণে প্রতিফলন। আমরা প্রথমেও বলেছি, তাহলে প্রতিফলনের সূত্র কি, তাহলে প্রতিফলনের সূত্র 1 আমরা কি জানি, যে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সবসময় একই সমতলে থাকবে। 2 কি বলে জানি, যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। গোলীয় দর্পণের মুখ্য ফোকাস, তাহলে এবার দেখো যে গোলীয় দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলতে আমরা কি বুঝবো। তাহলে আমরা একটা গোলীয় দর্পণ প্রথমে এঁকে নিই, যে একটা গোলীয় দর্পণ, এটা হচ্ছে বাইরের দিকটা আমার যে কোনো নিকেলে পোলের দেওয়া আছে, তার মানে ভেতরের দিকটা আমার কি হয় প্রতিফলক তল হিসেবে কাজ করবে, তার মানে এটা আমাদের অবতল দর্পণ। তাহলে এটা অবতল দর্পণ যদি হয় এর হচ্ছে কি হবে, যে আমি এখানে এর কেন্দ্র ধরলাম, কেন্দ্র থেকে এটা হচ্ছে মেরু যদি হয়, তাহলে কেন্দ্র থেকে মেরু পর্যন্ত আমার যে এটা হচ্ছে তার প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষর সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে কিছু আলোকরশ্মি এর উপর আপাতিত হলো, তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে কিছু আলোকরশ্মি আপাতিত হলো। তাহলে এই যে আলোকরশ্মিগুলো আপাতিত হলো, তাহলে আপাতিত হওয়ার পর এরা কি করবে, যে এই প্রতিফলক তল থেকে এরা প্রতিফলিত হবে। এবার প্রতিফলিত হওয়ার সময় এরা কি হবে, যে এক সময় এরা প্রধান অক্ষের সঙ্গে মিলিত হবে, এবং যেখানে প্রধান অক্ষের সঙ্গে মিলিত হবে সেখানে দেখো যে এ ধরো প্রধান অক্ষের সঙ্গে এই বিন্দু দিয়ে বেরিয়ে গেল, তাহলে এও কি করবে প্রধান অক্ষের সঙ্গে এই বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এও প্রধান অক্ষ এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে বেরোবে। তার মানে তুমি দেখো যে এখানে সমান্তরালভাবে যত আলোকরশ্মি আসুক না কেন, সব রশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পর এই প্রধান অক্ষের ওপর এই বিন্দু দিয়েই কিন্তু যাচ্ছে। তাহলে এখান থেকেই আমরা যে প্রধান মুখ্য ফোকাসের ডেফিনেশনটা দিয়ে থাকি, যে বলা হয় কি, যে এক গুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কি হয় প্রধান অক্ষের সমান্তরালভাবে
এসে অবতল দর্পণের আপতিত হলো। প্রতিফলনের পর রশ্মিগুলি প্রধান অক্ষের সঙ্গে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। তার মানে আমরা বলবো যে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস, এবং একে আমরা এফ দ্বারা সূচিত করে থাকি। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস। ঠিক আছে, আর আমাদের এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে মুখ্য ফোকাস কি হলো? যে প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোকরশ্মির উৎস অবতল দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে আমরা বলে থাকি অবতল দর্পণের মুখ্য ফোকাস। এবং এই যে মুখ্য যে বিন্দুতে মিলিত হলো সেখান থেকে আমার মেরু পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে আমরা বলে থাকি মুখ্য ফোকাস অর্থাৎ ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? যে ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলে থাকি তার ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব সেটাকে আমরা তাহলে কি এখানে সূচিত করব? পি এফ। পি এফ হলো আমাদের ফোকাস দূরত্ব। তাহলে এবার এটা তো আমরা অবতল দর্পণের ক্ষেত্রে বললাম, তাহলে ঠিক একই রকমভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? তাহলে এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে বলেছি, অবতল দর্পণ। তাহলে ঠিক এই যে ঘটনাটা সেটা উত্তল দর্পণের ক্ষেত্রেও আমাদের ঘটবে, কিন্তু সেখানে আমাদের একটু আলাদা হবে। তাহলে আমরা সেটা দেখে নিই একটু, যে আমরা একটা দর্পণ কল্পনা করছি, দর্পণ কল্পনা করছি। এবার এই ভেতরটাকে আমরা কি করলাম? প্রলেপ দিলাম। তাহলে আমাদের এটা প্রধান অক্ষ যদি ধরি, প্রধান অক্ষ এটা হচ্ছে প্রধান অক্ষের এটা কেন্দ্র, এটা হচ্ছে তার মেরু। তাহলে এইবার এই প্রধান অক্ষে সমান্তরালভাবে অনেকগুলো আলোকরশ্মি গুচ্ছ আপতিত হলো। তাহলে দেখো অনেকগুলো আলোকরশ্মি গুচ্ছ যেগুলো আপতিত হলো, সেই আলোকরশ্মি গুচ্ছগুলো এবার কি হবে? এখান থেকে প্রতিফলিত হবে। এবার প্রতিফলিত হওয়ার সময় এরা কি দেখবে? যে ভেতরে কোন একটা বিন্দু থেকে আলোকরশ্মি আসছে। সেটা কিভাবে দেখবে? দেখো যে এখানে যে আলোকরশ্মিটা আগত হলো, তাহলে এখান থেকে আমরা কি করব? এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে এটা আমাদের কি হচ্ছে? ইনসিডেন্ট অ্যাঙ্গেল অর্থাৎ আপাতন কোণ। তাহলে ঠিক একই সমান প্রতিফলন কোণ নিয়ে আমরা কি হবে? এখান থেকে আলোটা বেরিয়ে যাবে। তাহলে আলো এইভাবে বেরিয়ে গেল। ঠিক একই রকমভাবে তাহলে এটাকে যদি আমি বর্ধিত করি, তাহলে মনে হবে যে এইরকম একটা বিন্দু থেকে আলোটা যাচ্ছে। ঠিক একই রকমভাবে এগুলো প্রত্যেকটা আলো আমি এখানে পারপেন্ডিকুলার ড্র করব, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা এইরকমভাবে বেরিয়ে যাবে। দেখো এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, এবং সেটা কি হবে? যে একটা বিন্দু থেকেই আসছে বলে মনে হবে। এখান থেকে যদি কেউ দেখে তাহলে দেখবে যে এতগুলো আলোকরশ্মি সেগুলো কি আছে? একটা বিন্দু থেকে আসছে। ওরা কিন্তু এই সমান্তরাল জিনিসটা দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে এখানে আমি এই যে ফোকাসটার সংজ্ঞা কিভাবে দেব? তাহলে এখানে আমরা বলবো যে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি গুচ্ছ আমাদের উত্তর লেন্সের উপর আপাতিত হয়ে এখান থেকে কি হয়? আপতিত হওয়ার পর একটা বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হলো। এবার এই যে বিন্দুটা এখান থেকে কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, বা অপস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে। এই নির্দিষ্ট বিন্দুটাকে আমি বলবো যে আমাদের এই যে উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো উত্তল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে এই ফোকাস থেকে মেরু পর্যন্ত আমি যে দূরত্ব, সেটাকেই আমরা ফোকাস দূরত্ব আগের মতো সেম টু সেম। তাহলে এখানেও আমরা ঠিক পি এফ দ্বারাই আমাদের ফোকাস দূরত্বটাকে আমরা ডিফাইন করব। তাহলে এই দুটো উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা এটা পেলাম, আর অবতল লেন্সের ক্ষেত্রে আগে পেয়েছিলাম। তাহলে আমরা এই দুটো সংজ্ঞাকে একসঙ্গে করে দিয়ে মুখ্য ফোকাসের সংজ্ঞাটা আমরা দিতে পারি যে প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোকরশ্মি গুচ্ছ কোনো গলীয় দর্পণে আপাতিত হওয়ার পর গলীয় দর্পণ থেকে দেখো প্রতিফলিত হওয়ার সময় প্রধান অক্ষের সঙ্গে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, বা প্রধান অক্ষের ওপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে
যে বিন্দুতে মিলিত হচ্ছে অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে সেই বিন্দুকে বলবো কি ওই গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। ঠিক আছে, তাহলে তোমরা এটা খাতায় লিখে নেবে এবং এই ডেফিনেশনের সঙ্গে তোমাদের এই দুটো ছবি দিতে হয়। ঠিক আছে, তুমি পরীক্ষার ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে বোঝালেও হবে পরীক্ষায়, কিন্তু ডেফিনেশনটা কিন্তু দুটোর সঙ্গে থাকতে হবে। দেখো এরপরে কিছু আমাদের ইম্পর্টেন্ট টপিক, যে গোলীয় দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মি প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিবিম্বগুলো কীরকম হবে। দেখো যে আমাদের একটা গোলীয় দর্পণ আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় সেভাবে আসবে না, কিন্তু এই লজিকটা থেকে পরের প্রমাণগুলো তুমি করতে পারবে, তো এটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা গোলীয় দর্পণ অঙ্কন করলাম। এই গোলীয় দর্পণটা কীরকম হবে তোমরা বুঝতেই পারছো, যে ভেতরের দিকটা আমার প্রতিফলক তল হিসেবে কাজ করছে, তাহলে একে আমরা বলবো অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের এটা প্রধান অক্ষ, তাহলে এটা আমার মেরু। তাহলে এবার যদি সমান্তরালভাবে আগত হয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত হলো, তাহলে কি হবে, এই যে রশ্মিটা প্রতিফলিত হওয়ার সময় আমার কি হবে, মুখ্য ফোকাস দিয়ে যাবে। এটা অলরেডি আমরা মুখ্য ফোকাসের ডেফিনেশনই পেয়েছি। তাহলে যেই বিন্দুতে মিলিত হবে সেটা আমার কি হবে, মুখ্য ফোকাস হবে। এটা ফার্স্ট, যে সমান্তরালভাবে আগত হলে সেটা আমার মুখ্য ফোকাস দিয়েই যাবে। সেকেন্ড, ঠিক উল্টো কন্ডিশনটা অবতল দর্পণ হলো, উত্তল দর্পণের ক্ষেত্রে যদি সমান্তরালভাবে যায় তাহলে কি হবে, যে এখান থেকে এখান থেকে প্রতিফলিত যখন হওয়ার সময় এটা কি মনে হবে, একটা বিন্দু থেকে বেরিয়ে আসে। যে বিন্দু থেকে বেরিয়ে আসে তাকে আমরা কি বলবো তখন, তার ফোকাস। তাহলে এটাও যে মনে হচ্ছে যে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাহলে এই যে ঘটনাটা সেটা কিন্তু আমাদের কীরকমভাবে হচ্ছে, যে উত্তল লেন্সের ক্ষেত্রে কীরকম হচ্ছে, অবতল লেন্সের ক্ষেত্রে কীরকম হচ্ছে, সেটা আমাদের জানতে হচ্ছে সমান্তরালভাবে। এরপরে আমাদের আরেকটা আছে, যে আলোক রশ্মি যদি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়। দেখো যে এবার আমাদের কি হচ্ছে, যে অবতল দর্পণ করলাম, এবার এখানে ওর ফোকাস। দেখো যদি উল্টোটা হয়, যে আমার আলোক রশ্মিটা আসলো কি ফোকাস দিয়ে আসলো, তাহলে ফোকাস দিয়ে যদি আসে তাহলে কি হবে, এখান থেকে যাওয়ার সময় ও আবার সমান্তরাল রূপে বেরিয়ে যাবে। তার মানে এরই উল্টো ঘটনা এটা, যে আমাদের সমান্তরালভাবে গেলে হচ্ছে ফোকাস দিয়ে যাচ্ছে, এবার ফোকাস দিয়ে আসলে পরে কী হবে, সমান্তরালভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ঠিক অপোজিট ঘটনা আমাদের ফোকাস দিয়ে। ঠিক আর একটা আমাদের ঘটনা আছে এখানে, দেখো যে আমাদের এটা একটা অবতল লেন্সের এটা ফোকাস, এটা তার কেন্দ্র। এবার বলা হচ্ছে যে একটা লাইট ওর কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে আপাতিত হলো। তাহলে কেন্দ্র দিয়ে যদি আপাতিত হয় তাহলে ওই লাইটটা আবার কেন্দ্র দিয়েই বেরিয়ে যাবে। কারণ আমরা জানি, দেখো এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে, এবং কেন্দ্র থেকে যদি আমি যে কোনো একটা বৃত্তের ওপরে যাই তাহলে এটা এখানে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে অলওয়েজ পারপেন্ডিকুলার। এবং পারপেন্ডিকুলারভাবে যদি কোনো লাইট আসে তাহলে সেটা কি হয়, পারপেন্ডিকুলারভাবে সেই পথ বরাবরই আবার চলে যায়। তাহলে এখানে যেটা আসে এটা কেন্দ্র থেকে আমার বৃত্তচাপ, অর্থাৎ আমাদের যে গোলীয় দর্পণের উপর আসছে। তার মানে আমি এখানে বলতে পারবো যে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে তাহলে কী হবে, আলোক রশ্মিটা যে পথে এসেছিলো সেই পথেই চলে যাবে। তাহলে ফোকাস কেন্দ্র দিয়ে এসছে, আবার কেন্দ্র দিয়েই বেরিয়ে চলে যাবে। তাহলে এখানে আমাদের এই যে অর্থাৎ চারটে কেস আমাদের মনে রাখতে হবে। তাহলে এই চারটে কেস দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে যে ইমেজ গঠন হবে অর্থাৎ প্রতিবিম্ব গঠন হবে সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এর সঙ্গে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন রয়েছে, যে উপেক্ষীয় রশ্মি বলতে কি বোঝো। উপেক্ষীয় রশ্মি বলতে কি বোঝো। তাহলে উপেক্ষীয় রশ্মি কাকে বলা হচ্ছে, যেসব আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণ করে দর্পণের মেরুর কাছে খুব কাছে আপাতিত হয় তাদের উপেক্ষীয় রশ্মি বলা হয়। যে যেমন আমরা যদি ছবিতে দেখতে চাই যে উপেক্ষীয় রশ্মি, তাহলে আমরা দেখব যে দেখো যে আমাদের একটা দর্পণ, এটা প্রধান অক্ষের সঙ্গে যে রশ্মিগুলো খুব
কম কোণ করছে। তাহলে আমি যদি বলি এই জায়গায় একটা রশ্মি আছে এ একদম প্রান্তবিন্দুতে, এই জায়গায় কাছে রশ্মি এর প্রান্তবিন্দুতে, ঠিক আছে। তাহলে এইবার দেখো যে আমি এখানে উপেক্ষীয় রশ্মির সঙ্গে সঙ্গে আমি বলেছি প্রধান অক্ষের সঙ্গে খুব কম করে, তাহলে এটা তো আমাদের প্রধান অক্ষ, এটা আমাদের প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সঙ্গে খুব কম করে মানে কাছাকাছি যেই রশ্মিগুলো আমি পাবো, তাহলে এই সোজা যে রশ্মিগুলো পাবো সেই রশ্মিগুলোকে আমরা কি বলবো, যে উপেক্ষীয় রশ্মি। এই যে দুটো রশ্মি আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এদের আমি বলবো তখন উপেক্ষীয় রশ্মি। আর এই একদম প্রান্তবিন্দুর সঙ্গে যে রশ্মিগুলো মিলিত হবে তাদের আমরা বলবো প্রান্তিক রশ্মি, প্রান্তিক রশ্মি, ঠিক আছে। তাহলে আমাদের উপেক্ষীয় রশ্মি বলতে আমরা বুঝতে পারলাম যে প্রধান অক্ষের কাছাকাছি যে রশ্মিগুলো আছে অর্থাৎ খুব কম করে প্রধান অক্ষের সঙ্গে তা আপতিত হয় তাদের আমরা কি বলবো, উপেক্ষীয় রশ্মি। তাহলে বক্রতা ব্যাসার্ধের তুলনায় উন্মেষ খুব ছোট বলে আপাতিত সব আলোক রশ্মি উপেক্ষীয় রশ্মি হিসাবে ধরা হয়। তাহলে এবার দেখো যে এই যে অ্যাঙ্গেলটা এটা যদি আমাদের 10 ডিগ্রি কম হয়, আমাদের তো অলরেডি 10 ডিগ্রি কম, তাহলে আমরা যদি দেখি যে এটা 90 এর আবার অর্ধেক করলে এটা 22-এর অর্ধেক যদি করি তাহলে এটা আমাদের 11, তার মানে এতটুকু আমাদের থাকে 11, তার মিডিলে আমাদের আবার কি হচ্ছে প্রধান অক্ষ থাকছে, তাহলে আমাদের কত 5 ডিগ্রি করে দুই দিকে ভাগ হচ্ছে, তাই তো। তাহলে এই যে 5 ডিগ্রি, তাহলে এই যে 5 ডিগ্রিটা খুবই কম, তাহলে প্রধান অক্ষের এটা প্রধান অক্ষের সঙ্গে এই ওপরের যতগুলো রশ্মি নেব 5 ডিগ্রির মধ্যেই থাকবে, আবার এদিকেও 5 ডিগ্রির মধ্যে থাকবে প্রধান অক্ষের সঙ্গে। তাহলে এইখানে আমি বলতে পারি যে আমাদের যে গোলীয় দর্পণের ক্ষেত্রে যতগুলো আলোক রশ্মি আছে সবগুলোই কি হচ্ছে খুব ক্ষুদ্র কোণযুক্ত, কার সঙ্গে, প্রধান অক্ষের সঙ্গে। সেই কারণে আমরা যে গোলীয় দর্পণে যতগুলো আলোক রশ্মি আপতিত হয় সবগুলোকেই আমরা বলি উপেক্ষীয় রশ্মি। দেখো এরপরে আমাদের আসছে গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয়। এটা খুব ইম্পর্টেন্ট, যে প্রত্যেকবার পরীক্ষায় আসে। তো তোমাদের এখানে পরীক্ষায় গোলীয় দর্পণ যদি বলে দেয় তাহলে তুমি অবতল দর্পণ নিতে পারো, উত্তল দর্পণে নিতে পারো। আবার অনেক সময় বলে দেয় যে শুধুমাত্র তুমি উত্তল দর্পণের ক্ষেত্রেই বের করো বা অবতল দর্পণের ক্ষেত্রে বের করো। আমি ইন্ডিভিজুয়াল দুটোই করে দিচ্ছি, তো তোমরা প্রথমটাকে বেশি গুরুত্ব দেবে, যদি গোলীয় দর্পণ বলে যে কোনো একটা লিখলেই হয়, আর উত্তলটা বুঝে নেবে, ঠিক আছে। তাহলে এবার দেখো যে গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা প্রথমে নিচ্ছি কি অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা একটা ছবি করে নিই, যে এখানে একটা অবতল দর্পণ ছবি আঁকি এবং এটা হচ্ছে তার প্রধান অক্ষ, ঠিক আছে। তাহলে এর হচ্ছে কেন্দ্র, এখানে কেন্দ্র, এটাকে আমি ফোকাস বলছি, ঠিক আছে। এবার এটা হচ্ছে ওর এই প্রান্তটা আমরা নিকেলের প্রলেপ দেওয়া আছে, তার মানে ভেতরের প্রান্তটা আমার কি হচ্ছে প্রতিফলক তল হিসাবে কাজ করছে। এবার আমি এখানে আমাদের এই প্রান্তটাকে নাম দিলাম M1, এটাকে M2, ঠিক আছে। তাহলে এবার এটা ওর মেরুটাকে বললাম P। এবার দেখো যে আমাদের যে গোলীয় দর্পণ অবতল দর্পণটা আমরা অঙ্কন করে নিয়েছি এবং অবতল দর্পণের প্রধান অক্ষ অঙ্কন করা হয়ে গেছে। এইবার এই দর্পণের মধ্যে আমাদের এটা বলেছে কি F, তাহলে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে কি, যে মেরু থেকে ফোকাস এবং মেরু থেকে কেন্দ্র এই যে দূরত্বের মধ্যে আমাদের সম্পর্কটা এখানে বের করতে বলেছে। তাহলে এবার সম্পর্ক বের করার সময় তাহলে আমাদের ফার্স্ট যেটা আমাদের কী হবে, এই চিত্রটা অঙ্কন করতে হবে এবং চিত্র অঙ্কন করার পরে আমাদের এখানে বলে দিতে হবে যে M1P M2 হলো একটি অবতল দর্পণ, যার C বক্রতা কেন্দ্র F ফোকাস এবং P মেরু।
তাহলে আমাদের যে অবতল দর্পণ সেটার বর্ণনা আমরা দিয়ে দিলাম ফার্স্ট। ঠিক আছে, এইবার আমাদের প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করে নিতে হবে, এবং সেই অঙ্কনটা কি, আমরা এখানে ধরলাম যে এই যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি এই প্রতিফলকের ওপর আপতিত হয়েছে। তাহলে আমরা এরকম একটা রশ্মি ধরি যে এই রকম জায়গা থেকে এই রশ্মিটা সমান্তরালভাবে এর উপর আপতিত হলো। তাহলে এই রশ্মির একটা নাম দিতে হয়, যে আমি বললাম আর এস রশ্মি আমাদের অবতল দর্পণের প্রতিফলকে আপতিত হয়েছে। তাহলে এবার আপতিত হয়েছে এটা কীরকমভাবে, সমান্তরালভাবে। তাহলে সমান্তরালভাবে আপতিত হলে সেই রশ্মিটা আমাদের ফোকাস দিয়েই যাবে। তাহলে এই রশ্মিটা আমাদের ফোকাস দিয়ে বেরিয়ে গেল, তার মানে এটা আমাদের ফোকাস। তাহলে ফোকাস দিয়ে আমাদের রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার এই রশ্মি বেরিয়ে যাওয়ার সময় আমি একে নাম দিই, তাহলে আর এস, এখানে টি দিলাম। তাহলে আমরা এই যে আর এস আলোক রশ্মি আমাদের কী হলো, আপাতিত হয়ে এস টি আলোক রশ্মি রূপে আমাদের মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যায়। তাহলে সেটা আমরা লিখে নিলাম যে একটি আলোক রশ্মি আর এস প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের ওপর এস বিন্দুতে আপতিত হয়ে এস টি আলোক রশ্মি রূপে মুখ্য ফোকাস দিয়ে নির্গত হয়। এবার দেখো যে এই যে এস এর সঙ্গে আমি যদি এই যে আমাদের কেন্দ্র যুক্ত করি, তাহলে সেটা কি হবে, পারপেন্ডিকুলার হবে। তাহলে দেখো যে সেম টু সেম আমাদের এটা কেন্দ্রটাকে আমি যুক্ত করলাম। বা আমি যদি এটা আগেও বলতাম যে আর এস এখানে আপাতিত হলো, এখানে পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে আমার এখানে সেটা কী হবে, কেন্দ্র দিয়েই যাবে। ঠিক আছে, তাহলে এবার কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে এরপরে কি হচ্ছে, তাহলে এটা এর ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা। তাহলে এবার এখান থেকে এটা পারপেন্ডিকুলারভাবে এইদিকে বেরিয়ে যাচ্ছে, এটা আমাদের প্রতিফলন কোণ। তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়, তাহলে এখান থেকে আমি এটা বলতে পারবো থিটা। ঠিক আছে, তাহলে এবার দেখো যে আমরা কি করলাম, যে সিএস লম্ব অঙ্কন করলাম। করি, বা এটাতে আমরা লম্ব অঙ্কন করি বা লম্ব হয়, যে কোনো একটাকে লিখলেই হবে। তাহলে এবার প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো, প্রতিফলনের সূত্রানুযায়ী কি হবে, যে কোণ আর এস সি এটা ইকুয়াল টু কোণ সি এস এফ, এই দুটো কি সেম, আমাদের থিটার সঙ্গে সেম হচ্ছে, তাই তো। আমরা এটা এখানে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিলাম। তাহলে এইবার দেখো যে আমরা এখানে যে আমাদের এই জায়গায় এবার আমরা এটা তো থিটা ধরেছি, এবার তার সঙ্গে দেখো যে এটা সমান্তরাল, এটাও সমান্তরাল, তার সঙ্গে আমি যদি এটাকে ছেদক ধরি, তাহলে এটাকে যদি ছেদক ধরি তাহলে এই কোণ আর এই কোণটা কি একান্তর কোণ, তাই তো। তাহলে এবার আমরা দেখো যে এখান থেকে বলছি যে আর এস ও সিপি পরস্পরের সমান্তরাল, সরলরেখা আর এস ও সিপি সমান্তরাল এবং সিএস ছেদক। সুতরাং কোণ আর এস সি ইকুয়াল টু কোণ এস সি এফ, এটা কী হলো, একান্তর কোণ। এটা তাহলে থিটা কেন হলো, যে একান্তর কোণের জন্য, একান্তর কোণের জন্য। তাহলে এটা যদি একান্তর কোণের জন্য সমান হয়, তাহলে দেখো যে এখান থেকে আমি বলতে পারি তাহলে এটাও আমার কত হয়ে গেল, থিটা হয়ে গেল। তাহলে এই যে ত্রিভুজটা আছে, আমি এখানে যদি ত্রিভুজ বলি যে এস সি এফ, তাহলে এটা তো একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা দেখি যে ত্রিভুজ এস সি এফ এর কি হলো, দুটো কোণ সমান, তার মানে এই ত্রিভুজটা আমি বলতে পারি দুটি কোণ সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে দুটি কোণ সমান, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি যে সমান দুটো কোণের অপোজিট বাহু দুটো কি হয়, সমান হয়। তাহলে এখান থেকে অতএব আমাদের কোণ কি সমান হয়েছে, এখানে কোণ CSF ইকুয়াল টু কোণ SCF। তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এই দুটো কোণের অপোজিট বাহু, এই দুটো বাহু পরস্পরে কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে বললাম অর্থাৎ আমাদের CF সমান FS, তাই তো। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম যে CF সমান FS, ঠিক আছে। এরপরে আমাদের যে দর্পণের উন্মেষটা খুব কম, দর্পণের আমরা বলে নিয়েছি যে উন্মেষ খুব কম, তার মানে এগুলোকে উন্মেষ কম হওয়ার জন্য আমরা এগুলোকে বলতে পারি যে এই CSও যা, মানে S বিন্দুও যা, P বিন্দুও তা, তাই তো। উন্মেষ কম হওয়ার জন্য আমি S বিন্দু আর C বিন্দু দুটোকে সমান বলতে পারি, কারণ আমরা আগে এখানে দেখে নিয়েছি যে এই ডিস্টেন্সটা খুব কাছাকাছি। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা পাই একই সঙ্গে মিলে আছে, তাহলে এই জায়গাটায় আমাদের ছবি অনুযায়ী তাহলে কি আসবে, যে S বিন্দু আর P বিন্দু একই বিন্দু বলা চলে। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি যে দর্পণের উন্মেষ ক্ষুদ্র হওয়ায় S ও P বিন্দু প্রায় একই। অতএব FS যা FPও তাই হবে, তার মানে এসটাই P বিন্দু হলো। তাহলে FS এর যা দূরত্ব হবে FP এর দূরত্ব তাই হবে। তাহলে এবার দেখো যে আমরা FS এর দূরত্ব যা হবে FP এর দূরত্ব তা হবে। তাহলে এখান থেকে যদি বলে যে এই দূরত্ব সমান, তাহলে আমরা অলরেডি আগে জেনে রেখেছি যে এটা সমান। তাহলে এখন বলে দিলাম যে এটা আর এটা সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারছি না যে আগে আমাদের কি ছিল, যে 1 নাম্বার এটা আর 2 নাম্বার এটা। তাহলে দেখো যে দুই জায়গায় CF এর সঙ্গে FS সমান, তাহলে FS এর সঙ্গে আবার FP সমান। তাহলে আমি এখান থেকে বলতেই পারবো যে CF ইকুয়াল টু FP, অর্থাৎ CF ইকুয়াল টু FP, CF ইকুয়াল টু FP। তাহলে এখান থেকে দেখো যে আমি এই দুটো জায়গা জানি, এখানে C, এখানে F আর এখানে P। তাহলে জানি যে এই দুটো সমান, তার মানে এটা যদি x হয় এটা x হবে। তাহলে এই দুটো যোগফল তো আমার 2x ইকুয়াল টু যে কোনো একটা যদি আমি বলতে চাই, তার মানে বলতে পারো হাফ ইন্টু x, তাই তো। তাহলে এখান থেকে আমরা ঠিক একই রকমভাবে এই দুটো যেহেতু সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে CF, বা আমি এখান থেকে বলছি যে PF অতএব PF ইকুয়াল টু এইটুকুটা আমি জানতে চাইছি, এইটুকুটা তাহলে কত হবে, যে আমাদের এইদিকে যে পুরোটা আছে পুরোটার অর্ধেক, তাহলে হাফ অফ পিসি, তাই তো, হাফ অফ পিসির সঙ্গে সমান হবে। তাহলে হাফ অফ পিসি, এই যে ডিস্টেন্সটা, এটাই তো আমার বক্রতা ব্যাসার্ধ আর এটা আমার ফোকাস দূরত্ব। তাহলে আমি এখান থেকে বলতে পারবো অর্থাৎ F ইকুয়াল টু হাফ অফ R, বা এখান থেকে অতএব R ইকুয়াল টু 2F। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে বক্রতা ব্যাসার্ধ সেটা কি হবে, আমাদের ফোকাসের সঙ্গে দ্বিগুণ হবে। ফোকাস দূরত্ব যা হবে বক্রতা ব্যাসার্ধ তার দ্বিগুণ, ঠিক আছে। আজকের লেকচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী লেকচার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে কী করে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, সেখান থেকে শুরু করব। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে বেল বাটনটি প্রেস করো।
এবং তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।